ভালো। তো ইন 1995 তিনি বলছেন যে আমি একটা হোটেলে ছিলাম এবং এই যে রাত্রেবেলা তিনি হোটেলে ছিলেন সেই রাতটা অনেক গরম রাত ছিল এবং তিনি ভাবছিলেন যে যেহেতু সামার সিজন যাচ্ছে, সামারের কারণে আজকে অনেক এত বেশি গরম। বাট কিছুক্ষণ পরে তিনি হঠাৎ করে বুঝতে পারলেন যে গরমটা ধীরে ধীরে বাড়ছে এবং তিনি সেই গরমটা থেকে একটু রেহাই পাওয়ার জন্য যেটা করলেন সেটা হচ্ছে হোটেলের জানালা এবং দরজা সব খুলে দিলেন। স্টিল মানে ইট ওয়াজ ভেরি হট। তো তিনি তখন যেটা করলেন সেটা হচ্ছে তিনি টয়লেটে গেলেন এবং টয়লেটে গিয়ে তিনি টাওয়েল নিলেন এবং টাওয়েলটার মধ্যে কিছু পানি লাগালেন, পানিতে ভিজিয়ে নিলেন টাওয়েলটা, অ্যান্ড যেটা তিনি করলেন সেটা হচ্ছে তার চারিদিকে শরীরের চারিদিকে সেটা দিয়ে মুড়ে দিলেন এবং 2 মিনিটসের মধ্যে উইদিন 2 মিনিটস দ্যাট টাওয়েল বিকামস ড্রাই। এটা হচ্ছে সবচাইতে মজার ঘটনা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে টাওয়েলটা গরম হয়ে গেল এবং শুকিয়ে গেল। একটা মানুষের গায়ে মনে হয় এত তাপ থাকে না বা এত পরিমাণ হিট থাকে না যে 2 মিনিটের মধ্যে একটা টাওয়েল শুকিয়ে যেতে পারে। টাওয়েলটা তো অনেক মোটা হয়। দেন তিনি যেটা করলেন সেটা হচ্ছে তিনি একটা কাজ করলেন, সেটা হচ্ছে ফ্যানটাকে অনেক বেশি বাড়িয়ে দিলেন এবং সাডেনলি তিনি দেখলেন যে এই ফ্যানটা হঠাৎ করেই ঘোরা বন্ধ হয়ে গেল এবং টিউব লাইটটা হঠাৎ করে কালার চেঞ্জ করে ফেলল এবং এটা রেড কালারের হয়ে গেল। দেন তিনি যেটা করলেন, তিনি বুঝতে পারলেন যে তিনি চিৎকার করতে শুরু করলেন এবং হেল্প চাইলেন ভয় পেয়ে, এবং কেউ তার ভয়েস কোন একটা কারণে শুনতে পাচ্ছে না, বাট দরজা জানালা সবকিছু তো খোলা, সুতরাং তার ভয়েস না শোনার মতো কোনো কারণ নেই। তো তিনি যেটা করলেন, তিনি তার রিসেপশনে কোন রকম ভাবে ম্যানেজ করলেন, নিজেকে নিয়ে রিসেপশনে পৌঁছালেন এবং সেইখানে গিয়ে তিনি সবকিছু বললেন ম্যানেজারকে এবং তিনি বলেন যে এই ঘটেছে, প্লিজ আমাকে একটা কাজ করুন, সেটা হচ্ছে আমাকে এই রুমটা চেঞ্জ করে দিন, আমাকে অন্য একটা রুমে দিন, এই রুমের মধ্যে ঝামেলা আছে। এবং সেই সময় ম্যানেজার তাকে জানালেন যে দিস ইজ নট পসিবল রাইট নাও, বিকজ এখন কোনো রুম অ্যাভেলেবল নাই যেখানে আপনি থাকতে পারেন এবং আপনাকে এখানেই থাকতে হবে। সো তিনি যেটা করলেন সেটা হচ্ছে স্টেজ অল নাইট এট রিসেপশন এবং যখন সকাল হলো তখন রুম বয় আসলো এবং তিনি তাকে সব ঘটনা খুলে বললেন এবং রুম বয়কে রিকোয়েস্ট করলেন, খুব জানার ইচ্ছা ছিল তার যেখানে কি ঘটেছিল। সো তিনি রুম বয়কে রিকোয়েস্ট করলেন যে এই হোটেলে কি ঘটেছিল, কেন আমার এরকম হলো, তুমি কিছু জানো কিনা। তখন রুম বয় তাকে জানালো যে ইয়েস, এই ঘরটার মধ্যে ঝামেলা আছে এবং এই ঘরটায় যে ঝামেলা আছে সেই ঝামেলাটা হচ্ছে এরকম যে বহুদিন আগে এইখানে একটি মেয়ের সাথে খুব অন্যায় কিছু করা হয়েছিল, রেপড হয়েছিল মেয়েটা, এবং তারপরে সেই মেয়েটি গায়ে আগুন ধরিয়ে দেয় এবং সে নিজেকে জ্বালিয়ে দেয় এবং সেইটার পর থেকে এই ঝামেলাগুলো শুরু হয়ে যায় এবং এটাই হচ্ছে মেইন ঘটনা। এবং এটাকে অনেক ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলেও কোনো লাভ হয়নি। হোটেলের যে ম্যানেজমেন্ট রয়েছে তারা এই ঘরটা যেটা করে সেটা হচ্ছে এই ঘরটায় তারা হচ্ছে মানে সবসময় মানে এমনিতেই মাঝে মাঝে খোলে এবং এই ঘরটাতে মানে এক্সট্রা মানি ইনকাম করার জন্য। বাট এটাই হচ্ছে মেইন প্রবলেম ছিল সেই হোটেলটার। তো আমরা কতগুলো ঘটনা শুনলাম যে আপনার রুমের মধ্যে হঠাৎ করে একটা অস্বস্তি শুরু হয়ে যায়, ঠিক একই সময় যদি আপনি নক শোনেন এবং ঘুম ভেঙে জেগে ওঠেন, আপনি যদি অস্তিত্ব ফিল করতে পারেন যে কেউ আপনার রুমের মাঝখান দিয়ে দৌড়াদৌড়ি করছে, বা সেক্ষেত্রে সে তো বুঝলেন যে একটা বাসা ভাড়া নেওয়ার কারণে এত মানে আপনি জানেন না সেই বাসার পাস্ট মানে হিস্ট্রি কি সেটা আপনি জানেন না, এবং বাসাটা ভাড়া নেবার পরে এরকম ঝামেলা শুরু হয়ে গেল। এবং আমাদের যে ফার্স্ট যিনি ঘটনা শেয়ার করেন তার কিন্তু চরম মূল্য দিতে হচ্ছে, তার বাবার যে ঝামেলাটা হয়েছে, ব্রেন স্ট্রোকের কথা বলছেন, সেটা যে হয়েছে সেটা কিন্তু একমাত্র এই বাসাটার কারণেই বলে তারা মনে করছেন। আমি আবারও বলছি যে ঠিক একইভাবে এই ভদ্রলোকও একটা হোটেলে উঠে পড়েছিলেন এবং সেই হোটেলে গিয়ে তিনি বুঝতে পারলেন যে এই হোটেলে মানে ঝামেলা আছে এবং তিনি সেই হোটেলটার মধ্যে মানে হঠাৎ করে, এখন শীতের সিজনে শুরু হচ্ছে তাই না, যে কোনো সময় যে কেউ ঢাকার বাইরে বেড়াতে যাবেন হয়তো এবং এরকম একটা হোটেলে উঠে পড়তেও পারেন এবং এরকম একটা রাত আপনার জীবনেও আসতে পারে। বাট আবার আজকে এই মুহূর্তে আজকে রাত্রে যদি আপনার জীবনে এরকম কোনো রাত হয় কেমন লাগবে একটু চিন্তা করুন। যে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আমরা আপনার ঘটনায় যাব। হাই লিসেনার্স, ম্যাজিক ফ্রম পুরান ঢাকা সূর্যাপুর থেকে। ওকে ম্যাজিক, আমরা আপনার ঘটনা শুনি। বলতে যাচ্ছি সেটা বেসিক্যালি আমার ফ্রেন্ড সুজন থেকে কালেক্ট করা। জি। তো সেদিন সুজন আমাকে এই ঘটনাটা বলার পর ভাবলাম আজকে ফুড এফএম এসে এই ঘটনাটা শেয়ার করব। তো যেটা হচ্ছে, সুজন আমার ফ্রেন্ড ঢাকা আসছে আজকে মিনিমাম 5 থেকে 7 বছর হয়, এর বেশি না। ওর ব্যাকগ্রাউন্ড গ্রামে, ও গ্রামের একটি ছেলে আর খুব সাহসী একটি ছেলে। সেটা হচ্ছে ও আর ওর ফ্রেন্ড সার্কেল যারা ছিল গ্রামে, তারা একদিন হঠাৎ বিকেলবেলা হাইড এন্ড সিক খেলতে খেলতে তো ভাবে যে হাইড এন্ড সিক খেলবে, তো হঠাৎ করে মাথায় ওদের প্ল্যান আসলো যে ওরা গ্রামে আম চুরি করবে। ওরা হাইড এন্ড সিক খেলতেছিল মিনিমাম 10 থেকে 15 জন। তো ওরা ভাবছে যে এতজন আম চুরি করতে গেলে তো ধরা খেয়ে যাবে, তো তার জন্য ওরা 3-4 জন যাবে আর যারা যারা ছিল তাদেরকে রেখে যাবে আর ওরা বলবে না যে কাদের কাদের নিয়ে যাবে।
তো ওরা 3-4 জন মিলে প্ল্যান করার পর তো সবাই যখন হাইড এন্ড সিক খেলার সময় লুকিয়ে গেছে, ওরা 3-4 জন উঠছে বট গাছের উপরে, আর সুজন যে আমার ফ্রেন্ড, ও বট গাছের সবচেয়ে উপরে যে ডালটা ছিল ওই ডালটাতে উঠছে। ওঠার পর বসার পরে দেখে ওর হাতে কিছু একটা বেজে চলে আসছে। সেটা হচ্ছে বট গাছের ডালে মিনিমাম 50 থেকে 60টা তাবিজ ছিল। আচ্ছা, যেটা নাকি একটা ব্যাগে করে বাঁধা ছিল। ব্যাগের মধ্যে? হ্যাঁ, একটা ব্যাগের ভিতর তাবিজ ছিল। তো বট গাছের নিচেই ছিল একটা মুদি দোকান। ওই মুদি দোকানে নাকি ওর কেমন একটা কাজিন মুদি দোকান চালায়। তো ও বট গাছে থেকে মুদি দোকানদারকে বলতেছে যে ভাইয়া, বট গাছের উপরে তো দেখলাম একটা তাবিজ। ওই ভাইয়া নিচে থেকে বলতেছে যে তাবিজ মানে কি, তো তুই নিচে চলে আয়। তো সুজন নিচে চলে আসার পর দেন ওই ভাইয়া বলতেছে যে কি দেখছিস উপরে? সুজন বলতেছে যে উপরে তো দেখলাম 50 থেকে 60টা তাবিজ মিনিমাম বাঁধা বট গাছের একটা ডালে। ওই ভাইয়া তারপর বলতেছে যে তাবিজগুলো কেটে নিয়ে আয়। তো সুজন আবার কি করলো, ও ওই গাছের ডালে আবার চললো। চড়ার পর তাবিজগুলো কেটে নিয়ে আসছে। নিয়ে আসার পর ওই ভাইয়াকে তাবিজগুলো দিয়ে দিল। দেন ওই ভাইয়া তাবিজগুলো কি করছে না করছে এটা ও বলতে পারে না। ওই ভাইয়া মিনিমাম যে ভাইয়া তাবিজটা নিচে মুদি দোকানের ভাইয়াটা, ওই ভাইয়াটা মিনিমাম হয়তো বা তাবিজটা ফেলে দিছে, এরকম একটা কিছু। তো তখন খুব ছোট ছিল, আমাকে যেভাবে বললো যে আজিজ আলী ও বাসে চলে গেছে। বাসে চলে যাওয়ার পর রাতে ডিনার করে ঘুমায় পড়ছে। তো ঘুমায় পড়ার পর সকালবেলা যখন নাকি সুজন উঠলো বাসা থেকে, তো ও দেখতেছে যে বাসার ম্যাক্সিমাম সবাই ওর পাশে বসা। আচ্ছা। আর আন্টি ওর সাথে ওর মাথার উপর হাত বোলাচ্ছিল, এরকম একটা কিছু। আর ও ঘুম থেকে ওঠার পর তো আন্টিকে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, কি হয়েছে, আমার কি হয়েছে, আর এরকম করতেছে কেন তোমরা সবাই। এমন টাইমে সুজনের চাচা সুজনের ইসে থেকে রুমে চলে এসে বলতেছে যে কিরে, কালকে রাতে তোর কি হয়েছে? তো সুজন বলতেছে কালকে রাতে কি হয়েছে না হয়েছে আমি কিভাবে বলবো, আর সবাই সকালবেলা আমার রুমে কেন? সুজনের চাচা বলতেছে যে কালকে রাতে তোর কি হয়েছে তুই জানিস না? ও মানে আসলে কিছু জানে না? হ্যাঁ, ও কিছুই জানে না। ও নরমালি ঘুম থেকে সকালবেলা আমরা যেভাবে উঠি ও সকালবেলা ওইভাবেই ঘুম থেকে উঠছে। ঘুম থেকে ওঠার পরে দেন ওর চাচা বলতেছে কালকে রাতে তুই এত চিল্লাচিল্লি করছিস যে আমরা তোরে আটকে রাখতে পারি না। ও বলতেছে মানে? তো তারপর ওর চাচা বলতেছে যে তুই কালকে রাতে বারবার খালি রুম থেকে বের হয়ে যাবি, আর আমরা তোরে এক পর্যায়ে ভাবছিলাম যে আমরা তোরে বেঁধেই রাখবো। আচ্ছা। তারপরে সুজনের শরীরে দেখতেছে সুজন নিজেও যে অনেকগুলা দরজা থেকে স্পট পড়ে আছে, এই টাইপের কিছু একটা। তো তখন বুঝতে পারছে যে না, ঘটনাটা সত্যি, আর ওরে সবাই যা বলতেছে ওইটা একদম ঠিক। গেল তো এরকম একটা টাইমে বিকাল চলে আসছে। বিকাল চলে আসার পর বাসায় সব নর্মাল হয়ে গেছে। বিকাল চলে আসার পর সুজনকে ওর বাসা থেকে বলতেছে যে বাজারে যাওয়ার কথা। বাজারে গিয়ে ও কিনে আসবে, সেটা হচ্ছে বাজারে গিয়ে ওর বাসা থেকে বলছে যে ইলিশ মাছ কিনে নিয়ে আসার জন্য। তো ও একা বাজারে যাবে, আর তার ভিতর আবার সকালবেলা দেখলো যে ওর বাসায় অনেক প্রবলেম হয়েছে। ও ভাবলো যে ওর মামাতো ভাইকে সাথে করে নিয়ে যাবে। মামাতো ভাই আবার ওর থেকে ছোট। ও একটা সাইকেলে করে ওর মামাতো ভাইকে পিছনে বসিয়ে তো ওর মামাতো ভাইকে নিয়ে গেছে বাজারে। বাজার থেকে আসার সময় বাজারে গিয়ে ইলিশ মাছ কিনছে। কেনার টাইমে ইলিশ মাছ ছিল ওর মামাতো ভাইয়ের কাছে। ইলিশ মাছ, আর ওর মামাতো ভাই ছিল ওর সাইকেলের পিছনে। তো ইলিশ মাছটা নিয়ে আসার সময় আর ও ইলিশ মাছ ধরেনি, এটা আগেই বলে রাখা ভালো। তো আস্তে আস্তে এমন একটা টাইমে ওর মামাতো ভাই পাশে ছিল, মানে যে রোডটা দিয়ে আসতেছে সেই রোডের ডান পাশে ছিল হলো একটা খাল। ওর মামাতো ভাই বলতেছে ভাইয়া দেখছো? তো ও বলতেছে যে কি? তো বলতেছে খালে দেখো। ওর মামাতো ভাই ওরে বলতেছে যে খালে দেখো। তো খালের দিকে তাকানোর পর ও যেটা দেখে সেটা হচ্ছে যে একটা লোক খালে, নরমালি মনে হয় যে রাস্তা দিয়ে হেঁটে গেলে যেমন একটা লোক খালে ওইভাবে হেঁটে চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে পানি টানি কিছু আছে, কিছু নেই মানে নরমালি, কিন্তু খালে পানি টানি দিয়ে সব ভরাতো। এই জিনিসটা ও দেখার পর ওর ভিতরে ভয় ঢুকে গেছে। তো ও চিন্তা করছে যে এখন যদি আমি ভয় পাই তাহলে আমার যে মামাতো ভাই পিছনে, ও তো ছোট, তখন ও কি করবে? ও আরো ভয় পেয়ে যাবে। তো ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে। ও ভাবতেছে যে না, এখন আমি ভয় পেলে চলবে না। তাছাড়া একটা সকালবেলা আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। তো ও না ভয় না পেয়েও না পাওয়ার মতো করে মাথাটা নিচ করে সাইকেল নরমালি যেভাবে চালানোর কথা সেভাবে চালিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে আবার ওর কি যেন মনে হলো যে একটু তাকাই। আচ্ছা। তাকানোর পরে ও যে জিনিসটা দেখতেছে সেটা হচ্ছে যে লোকটা হাঁটতেছে ঠিকই, তো লোকের যে মানে পেট পর্যন্তই বডিটা আছে, বাট পেটের নিচে যা আছে ওইগুলা মানে কিছু নাই। ও এতটুকু মানে রিয়েলাইজ করতে পারছে যে পেট পর্যন্তই লোকটার যা আছে, আর পেটের নিচে কিছু নাই, আর ওর দিকে তাকিয়ে আছে। তো এই জিনিসটা দেখে ওর কিছু না বলে নরমালি বাসায় চলে আসছে, আর মামাতো ভাইকে অত কিছু একটা বুঝতে দেয়নি। তো বাসায় চলে আসার পর ও আন্টিকে ইলিশ মাছটা দেওয়ার নাকি মানে ওই ইলিশ মাছটা যতটুকু ধরছে সেটা হচ্ছে ওর মামাতো ভাই হাতে থেকে নিয়ে ইলিশ মাছটা আন্টির হাতে দিচ্ছে, জাস্ট এতটুকু ও ইলিশ মাছটা ধরছে। আচ্ছা। তো মজার ব্যাপার হচ্ছে ওর মামাতো ভাইয়ের কাছে মানে ইলিশ মাছটা ছিল, মামাতো ভাইয়ের শরীরে ইলিশ মাছের কোনো গন্ধ নেই। ও রাতে নাকি একবার গোসল করছে, দেন তাও নাকি ওর শরীরে প্রচুর ইলিশ মাছের গন্ধ। তো আন্টি ওরে বলতেছে কি তোর থেকে তো ইলিশ মাছের গন্ধ ছোটেই না, আচ্ছা তুই কি গোসল করিস নাই? তো ও বলতেছে যে আমি অলরেডি একবার গোসল করছি, আমি নিজেও গন্ধ পাইতেছি। তো
এখন আরেকবার গোসল করে আসি। ও পুকুরে গিয়ে আবারও গোসল করছে, দেন রাত 10টা না 11টার সময় জানে আবার পুকুরে, মানে মোট ওর 2 থেকে 3 বার গোসল করা কমপ্লিট। আচ্ছা, ওর শরীরে থেকে ইলিশ মাছের গন্ধ যাইতেছে না। আন্টি তখনই বুঝতে পারছে যে কোন একটা ঝামেলা আছে। কোন একটা ঝামেলা আছে। তো তখন আন্টি ও পরের দিন যেটা হয় গ্রামে স্বাভাবিক, যে গ্রামে হুজুর টুজুর ঝাড়ফুঁক যারা করে ওদের দেখানোর পরে তো ওই পানি পড়া, তারপর তাবিজ টাবিজ হাবি জাবি এগুলো অনেক কিছুই দিছে ওকে। তো মোটামুটি নর্মালি ঠিকই যাচ্ছিল। একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় ও ভাবছে যে ওর ফ্রেন্ডের বাসায় যাবে। ওর ফ্রেন্ডের বাসায় গিয়ে কি টিভি দেখার এই টাইপের কিছু একটা করছে, টিভি বা ডিভিডি প্লেয়ার এগুলা দেখে তো ও চিন্তা করতেছিল বাসায় ব্যাক করবে। বাসায় ব্যাক করার টাইম মোটামুটি অনেক রাত হয়ে গেছিল। অনেক রাত হয়ে যাওয়ার পর এমন টাইমে পড়তেছিল বৃষ্টি। তো বৃষ্টি পড়ার আগে ওই যে বিদ্যুৎ চমকালে একটা আমরা আলো দেখতে পাই না, ওই আলোটার ভিতর ও দেখলো কি ওর সামনে একটা শ্যাডো টাইপ কিছু একটা দাঁড়ানো। তো এটা দেখে ওর আগে যে মানে পাস্টে হয়ে যাওয়া যে ঘটনাগুলো ওগুলো সব মনে পড়ে গেছে। ও এমন টাইমে অনেক মানে দৌড়াবে এমন একটা সিচুয়েশন। তো ও এক পর্যায়ে দৌড়ে দিচ্ছে। দৌড়ে দেওয়ার পর ওর ফ্রেন্ডের বাসা থেকে ওর বাসা মিনিমাম যেতে 5 থেকে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। তো ও দেখতেছে কি ও মিনিমাম 15-20 মিনিট দৌড়েছে। দৌড়ানোর পর ও স্টিল যে জায়গায় দাঁড়ানো ছিল ও ওই জায়গায় আছে। 15-20 মিনিট দৌড়ানোর পরে ও স্টিল ওই জায়গায় আছে। তো এমন টাইমে নিচে তাকালো, নিচে তাকানোর পরে ও দেখতেছে যে ও মাটি থেকে মিনিমাম 1 হাত উপরে ভেসে আছে। আচ্ছা, 1 হাত উপরে ভেসে আছে। তো পরে এইটা দেখে ও সাথে সাথে বেহুশ হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর ও ঘুমে থেকে যখন নাকি উঠলো, উঠে দেখলো যে ওর বাসায় আছে, কিভাবে আসছে না আছে ও কিছুই জানে না। তো এমন টাইমে ও গ্রাম থেকে তারপর চলে আসছে আমাদের বাসার নিচে, মানে আমরা এখন যে বাসাটাতে থাকি ওই বাসাটার নিচেই। তারপর সুজনরাই ফার্স্ট ভাড়া চলে আসে। তো তারপর ও আসার পর ওর সাথে নাকি আর কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অত একটা হয়নি। এইভাবে কয়েক মাস কাটার পর হঠাৎ করে ও একদিন হুজুর, মানে ও হলো ইসেতে কোরআন শরীফ শেখার জন্য এক হুজুরের কাছে প্রায় যেত। হুজুরের কাছে যাওয়ার পর একদিন হুজুর ওরে কোরআন শরীফ শেখার টাইমে ওরে বলতেছে যে সুজন তোমার কি কিছু একটা হইছে। আচ্ছা, হুজুর হঠাৎ করে ওকে মানে কোন কিছু না জিজ্ঞেস মানে বলার ফলে মানে কিছুই জানেন না হুজুর, হঠাৎ করে কথাটা শুরু করেছেন। হুজুর হঠাৎ করে বলতেছে যে সুজন তোমার কি বাবা কিছু একটা হইছে। আচ্ছা, তো ও বলতেছে কেন হুজুর হঠাৎ আমাকে এটা এই প্রশ্ন কেন করছেন, এই প্রশ্ন কেন করতেছেন। তো হুজুর ওকে জাস্ট এতটুকু বললো যে এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সবাই চলে গেল, তুমি থেকে যাবা, আচ্ছা আমার তোমার সাথে একটু কথা আছে। ওকে। তো ও হুজুরের থেকে কথা আছে শোনার পর ও থেকে গেছে। তো থেকে যাওয়ার পর হুজুর অজু টজু করে কিছুক্ষণ পর আবার ভিতরে ওই রুমে চলে আসছে। চলে আসার পরে বলতেছে যে এখন বসো। ওর একটা কি যেন একটা মানে কিভাবে যেন একটা বসতে বলছে। তো ওই স্টাইলে ও বসছে। বসার পরে এখন হুজুর ওরে বলতেছে যে আমি যাই করি না করি, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো উপরে তাকাতে, তুমি ততক্ষণ পর্যন্ত উপরে তাকাবা না, তুমি নিচেই তাকায় থাকবা। আর যাই হোক তুমি নিচেই তাকায় থাকবা, আমি বলবো দেন তুমি উপরে তাকাবা। তাছাড়া সুজন তুমি কখনো উপরে তাকাবা না, আর না হলে প্রবলেম হবে একটা। তো ওইভাবেই ও নিচে তাকিয়ে আছে। তো নিচে তাকানোর পরে হুজুর ওর যে পাস্টে যে ঘটনাগুলো ঘটে গেছে, এই যে এইটা ওইটা মানে ইলিশ মাছ থেকে শুরু করে ও যে ওই বৃষ্টির ভিতরে যা যা হইলো, হুজুর থেকে ও দেখলো কি যে হুজুর মানে হুবহু সেগুলো বলছেন, ওই সেগুলোই বলে দিচ্ছে। আচ্ছা। আর এমন একটা টাইমে হুজুরের চারপাশে থেকে এমন স্মেল, সুন্দর স্মেল আসতেছিল। তো ও এটা দেখে না ওর অনেক ইচ্ছে হইতেছিল যে উপরে তাকানোর জন্য, আর হুজুর কি করতেছে মানে একটা কিউরিওসিটি কাজ করে ওর ভিতরে। তো সেটার জন্য ও আর উপরে তাকায়নি, যেহেতু হুজুর ফার্স্টেই বলে দিয়েছিল যে কখনো উপরে তাকাবা না। দেন কিছুক্ষণ পরে হুজুর ওকে বললো যে এবার তাকাও। তাকানোর পরে দেখে যে হুজুরের জায়গায় আছে। তো হুজুরকে বলতেছে যে আপনি এগুলা কিভাবে জানেন, আপনাকে তো আমি এগুলা শেয়ার করিনি, আপনি জানলেন কিভাবে এগুলা। তো হুজুর তখন ওকে একটাই কথা বললো যে তুমি বাসে চলে যাও, আর আমি জানলাম কিভাবে এই প্রশ্নটা কখনো করবা না। আচ্ছা। তো ও বুঝতে পারছে যে কোন একটা ঝামেলা আছে, না হলে হুজুর আমাকে এতদিন পরেও কিভাবে কেন এগুলা বললো, আর কোন একটা কারণে হুজুর সেটা জানাতেও চান না যে হুজুর একটা এই কোন একটা কারণে এটা জানাতেও চান না। তো যাক, এই কথাটা ও হুজুর যে ওরে এত কিছু বলে দিছে, এই কথাটা তারপর ও বাসায় যাওয়ার পর ওর আম্মুর কাছে শেয়ার করছে। ওর আম্মুর কাছে শেয়ার করার পর ওর আম্মু আবার ওর আব্বুকে রাত্রে করে বলছে যে দেখো সোহেনের সাথে এগুলো যে হইছে, তো হুজুরের কাছে হুজুর তো ওরে আজকে এগুলো বলছে। তো ওর আব্বু বলছে যে তাহলে এক কাজ করো, কালকে লাঞ্চের টাইমে হুজুরকে ইনভাইট করো বাসায় আসার পর জিনিসটা আসলে কি এটার ব্যাপারে একটু কথা বলি হুজুরের সাথে। তো সকালবেলা গিয়ে হুজুরকে লাঞ্চে ইনভাইট করে আসছে। হুজুরও লাঞ্চে এসে লাঞ্চ টাঞ্চ করার পর বাসার যে মুরব্বী যারা ছিল সবাই মিলে বসছে। যে বসার পর হুজুরকে জিজ্ঞেস করতেছে যে ওর যে একটা প্রবলেম হয়েছে সেটা তো বুঝতে পারছি, এখন এটা সলিউশন কি। তো দেন হুজুর বলতেছে ও একটা ওর গাছের থেকে ওই একটা গ্রামে একটা বট গাছ ছিল, বট গাছের থেকে অনেকগুলো তাবিজ ওগুলো কেটে ফেলছে। আর তাবিজটা নাকি আল্লাহর কোন এক পরেশগার বান্দা অনেক বছর আগে, মানে মিনিমাম 700 না 800 বছর আগে এরকম একটা টাইমে ওই গাছে ওই তাবিজগুলা মানে বেঁধেছিল। সেটার কারণটা হলো ওই
যে গ্রামটা, ওই গ্রামে নাকি অনেক নদী ভাঙ্গা, তারপর আরো আদার্স অনেক প্রবলেমই ছিল। তো প্রবলেম থাকার কারণে ওই তাবিজটা বাঁধার পর আর কোনো প্রবলেম হয়নি ওই গ্রামে। আর হুজুর এটাও বলতেছে যে ও যে মানে ওর যে ভাইয়াটাকে, ওর ভাইয়ার ডিসিশনে ও যে তাবিজগুলা মানে কাটলো, সেই ভাইয়ার নাকি এখন অবস্থা অনেক খারাপ, আর ওই গ্রামেরও নাকি অবস্থা অনেক খারাপ। তো তারপর আঙ্কেল খোঁজটোজ নিয়ে দেখে যে হ্যাঁ, ওই ভাইয়া এখন গ্রামের মানে রাস্তার ফকির, এই টাইপের কিছু একটা। আচ্ছা। আর ওই গ্রামে আবার নদী ভাঙ্গা টাঙ্গা, মানে যা আছে ওই গ্রামের অবস্থাও টোটালি খারাপ খারাপ। আচ্ছা। তো হুজুর বলতেছে যে ও যে এই কাজটা করছে, তো তখন আঙ্কেল বলতেছে যে ও তো তাহলে এই কাজটা বুঝে করে না, যদি বুঝতো তাহলে অ্যাটলিস্ট এই কাজটা করতো না। তো হুজুর বলতেছে এই কারণেই ও বেঁচে আছে, আর যদি বুঝে কাজটা করতো তাহলে হয়তোবা আজকে আর সে বেঁচে থাকতো না, হয়তো এই টাইপের কিছু একটা। তো যাই হোক, যে আঙ্কেল বলতেছে যে তাহলে এটার এখন সলিউশন কি, যেহেতু প্রবলেম হইছে তো সেটা তো একটা সলিউশন দিতে হবে, এখন এটা সলিউশন কি। তারপরে হুজুর বললো যে ওকে এটা সলিউশন আমি দিয়ে দিব না। তারপরে হুজুর পরের দিন সুজনকে ডাকা হুজুরের এই যে রুমে নিয়ে যাওয়ার পরে অনেক তাবিজ একটা তাবিজ দিছে আর পানি পড়া এই টাইপের কিছু একটা দিছে, আর ওকে বলছে যে আর যাই হোক সন্ধ্যার পরে নদীর পাড়ের সাইডে যাইতে না। আচ্ছা। আর এর মাঝখানে আমি একটা কথা মিস করছি, সেটা হলো সুজনকে প্রায় মানে পিছনে থেকে কেউ ডাক দিত, সুজন সুজন সুজন, বাস্তবে। অথচ ও পিছনে ঘুরে তাকানোর পরে দেখতো যে মানে পিছনে কেউ নাই, পিছন থেকে ওকে খোঁচা দিত, থাপ্পড় দিত, আর পিছনে ঘুরে তাকানোর পরে দেখতো যে কেউই নেই পিছনে, ও নর্মালি। তো হুজুর ওকে বললো যে নদীর পাড়ে যেতে না। তো হুজুরের কথা মতো নদীর পাড়ে সন্ধ্যা হলে যেত না। এরকম করে চলতেছে। আর হুজুর যে ওকে একটা তাবিজ দিছিল হাতে, হুজুর বলছে যে এই তাবিজটা কখনো খুলবা না, আর এই তাবিজটা যেদিন খুলে নিজে থেকে পড়ে যাবে তো সেদিন তুমি বুঝবা যে তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, আর কোনো তোমার সাথে কোনো প্রবলেম নেই। একদিন হঠাৎ করে ও কোন একটা কাজে, কি যেন কাজে বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে দুপুর টাইম ছিল তখন, বের হওয়ার সাথে সাথে মোটামুটি বিকাল হয়ে আসবে এরকম একটা টাইমে হুজুর ওকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি এখন মসজিদে আসো, তুমি এখনই মসজিদে আসো, তুমি যে আসবা একা আসবা না, সাথে কাউকে নিয়ে আসবা। তো ও বলতেছে যে কেন? হুজুর বলতেছে যে কোন একটা সমস্যা আছে। হুজুর নিশ্চয়ই খুব তাড়াহুড়া করছে। হ্যাঁ, হুজুর খুব তাড়াহুড়া করতেছে। তো এরকম টাইমে ও আরেক ফ্রেন্ডকে ও রিকোয়েস্ট করে, যাই হোক যেভাবে কনভিন্স করে ও মসজিদে নিয়ে গেছে। তো ওই যে ফ্রেন্ডটা ছিল, ওই ফ্রেন্ডটাকে হুজুর বলছে তুমি চলে যাও, আর ওরে হুজুর একটা রুমে নিয়ে যাওয়ার পর মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বন্ধ করে রেখে হুজুর যেন কোথায় চলে গেছে। তো নামাজের টাইম হয়েছে, নামাজের টাইম হওয়ার পর দিন হুজুর আসছে, আসার পর রুম খুলে তারপরে ওকে বলতেছে যে কোনো কথা না বলে অজু করো, অজু করার পর নামাজ পড়ো। হুজুর আরো একসাথে নামাজ টামাজ পড়ার পর আবার ওই রুমে চলে আসছে। ওই রুমে চলে আসার পর এখন ও হুজুরকে জিজ্ঞেস করতেছে যে আপনি এত কিছু হইলো, আমি কিছুই বুঝলাম না, আপনি আমাকে এত তাড়াহুড়া করে ডেকে নিয়ে আসলেন, বাট নিয়ে আসার পর আমাকে 1 থেকে 1.5 ঘন্টা যে এই রুমের ভিতর আটকে রাখলেন, এটার মানে কি? তাহলে আমাকে এত তাড়াহুড়া করার দরকারটা কি ছিল? আর তাহলে 1.5 ঘন্টা আমাকে এই রুমে একা অফ করে রাখলেন কেন? তখন হুজুর বলতেছে আজকে তোমার এমন একটা রিস্ক ছিল, আর এমনই একটা ফাড়া কাটছে যেটা মানে কি বলবো, আজকে তোমার লাইফের উপর ব্যাপারটা যাইতো। তো যাই হোক, তুমি এখন এটা থেকে সেফ হয়ে গেছো, আমি এইখানে এই কারণে আর এর থেকে বেশি কিছু জানতে চাও না। মানে হুজুর ও কোনো একটা কোশ্চেন করলে জাস্ট এতটুকু বলতো যে যতটুকু জানাচ্ছি ততটুকুই জানো, এর থেকে বেশি কিছু জানতে চাও না। তো এর 3-4 দিন পরে হঠাৎ একদিন সুজন ঘুম থেকে উঠে দেখে যে ওর যে তাবিজটা, হুজুর যে তাবিজটা দিছিল ওটা এইভাবে বিছনায় পড়ে আছে। তো তখন ও বুঝতে পারছে যে সবগুলো প্রবলেমের সলভ হয়ে গেছে। দেন এখন ও মোটামুটি ভালোই। ওকে, ঘটনায় আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি পিন্টু, আসছি ঢাকা পোড়াপল্টন থেকে। ওকে, আমার ঘটনায় চলে যাচ্ছি। এটা আমার নতুন বাসা কেন্দ্রিক একটি ঘটনা। আমি পোড়াপল্টনে একটি বাসা ভাড়া নিয়েছি, যেটা হলো আপনার মর্গেজ টাইপের নেওয়া হয়েছে। জি। তো বাসাটা একটু চিপ, যে কারণে আমাদের মর্গেজ বাসাটা নেওয়া হয়। তো শুরুতে আমার যে ঘটনা হলো, সে আমার আব্বা যে ব্রেন স্ট্রোক করে, এরপর থেকে ঘটনা হয় আর কি। হঠাৎ করে কি ব্রেন স্ট্রোক করার কোনো কারণ ছিল নাকি? এটা কারণটা আমরা পরে বুঝতে পারছি, হয়তো কোনো একটা কারণ আছে। আচ্ছা, ওকে। তো ব্রেন স্ট্রোকের পর থেকে ঘটনাগুলো আগে শুরু করি আমি। আচ্ছা, আমাদের 3টা রুম আছে। একটা ডাইনিং স্পেস আমার ছোট ভাই ইউজ করে, আর আরেকটা রুম আব্বা মা শেয়ার করে, আর একটা রুম আমি আমার ওয়াইফ শেয়ার করতেছি। তো আব্বা ব্রেন স্ট্রোকের পরে আমরা ওনারে আর কি ফেব্রুয়ারি মাসের দিকে আমরা ওনাকে আর কি সিআরপিতে ট্রান্সফার করি, ওখানে আর কি ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়। আমার ছোট ভাই সহকারে আম্মা ওইখানে থাকে আর কি। তো যে কারণে বাসাটা আর কি খালি হয়ে যায়, আমার ওয়াইফ একা থাকবে, যে কারণে আমি ভাবলাম যে একা বাসায় থাকবে তো ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিই। আচ্ছা। এরপর থেকে আমি আমার বাসায় থাকা শুরু করি আমার এক ফ্রেন্ডের সাথে, ওর নাম আতিক, আমার সাথে সবসময় থাকা শুরু করে। তো প্রথম থেকে যেটা হয়, আমি যখনই রাতে, আমি অনেক সময় আর কি রাত জাগিয়ে আর কি মোবাইল ইউজ করি, আর ইউরোপিয়ান ফুটবল আমি ফলো করি, যে কারণে আমার খেলা দেখতে হয়। তো রাত জাগার ফলে দেখা যায় যে একদিন প্রথম দিন থেকে শুরু হয়েছে যেটা হলো যে কোনো একটা মহিলা, আমি বুঝতে পারি না যে মহিলাটা, আমি বুঝতে পারতেছি না, ফার্স্ট আমার সামনে থেকে মুভ করে
আচ্ছা। আমার রুমে বা অন্যান্য রুমে মুভ করতে থাকে। তো ওই দিন যেদিন আমার ফ্রেন্ড ছিল সাথে, ও ছিল আমার আব্বা আমার রুমে, আমি ছিলাম আমার রুমে। জি। তো আমার রুমে দেখলাম যে এরকম একটা মহিলা আমার সামনে থেকে মুভ করতেছে খুব ফাস্ট, আমি চেহারাটা বুঝতে পারি না। ঠিক ওই পাশের রুমও আমার ফ্রেন্ড, ও এটাই বুঝতেছে। তো এইভাবে কয়েক সপ্তাহ আমরা একসাথে থাকি। তো এরকম রেগুলার চলতেছে। রাত্রের ঠিক 2:30-3টার দিকে এটা শুরু হয়। তো জি। 1 মাস পরে আমার এক ভাইরা ভাই, উনি মুন্সিগঞ্জ থাকে, ওনার নাম মিঠু ভাই, উনি আমাদের এখানে আসে বেড়াতে। তো আমার সাথে আর কি বাসায় থাকে উনি। তো প্রথম দিন থেকে ওনার সাথেও সমস্যা শুরু হয়। উনি ডাইনিং স্পেসে মানে একদিন প্রথম দিন আর কি শুইছে। জি। তো আমি আমার রুমে আসি। হুম হুম। তো মিঠু ভাই যেটা দেখলো যে উনি দেখতেছে আমি যেরকম দেখতেছি, একটা মেয়ে দৌড়াদৌড়ি করেছে ওনার সামনে, আর এই রুমে হইতেছে আমার সাথে। জি। একবার আমার রুমে যায়, একবার ওনার রুমে যাচ্ছে। তো আমি ওই রুমে গেলাম, যাওয়ার পরে ডাইনিং স্পেসে যাওয়ার পরে বলতেছি যে মিঠু ভাই আপনি কিছু বুঝতেছেন? উনি আমাকে বললো যে ভাই বুঝতেছি, আমার কাছে তো ভালো লাগতেছে না, আসলে এখানে একটু সমস্যা আছে। তো কি সমস্যা? উনি বললো যে এরকম আমি খুব দেখতেছি যে একটা মেয়ে আমার সামনে থেকে মানে ফার্স্ট চলে যাচ্ছে। তো আমি দেখলাম যে ওনার সাথে আমার মিলে গেছে। হুম তো হুম। আমরা এরকম 2-3 দিন থাকা ধরি। তো পরের সপ্তাহে উনি চলে যায়। তো নেক্সট উইকে যখন উনি আসে, আমার ফ্রেন্ডও আমার সাথে ছিল, আতিক, মিঠু ভাই, আমরা 3 জন 3 রুমে আর কি রাতের বেলা। তো রাতে এরকম ঠিক এরকম আবার দেখতেছি আমরা। আচ্ছা। দেখার পরে থার্ড ডে যেদিন মিঠু ভাই আমাদের সাথে ছিল, ওই দিন আমার ফ্রেন্ড ছিল না। তো হুম। আমি কি বললাম যে আমি আমার রুমে না শুয়ে আমি আব্বা আমার রুমে শুয়েছি, আর মিঠু ভাই ডাইনিং স্পেসটা শুয়েছে। ডাইনিং স্পেসে শোয়ার পরে দেখা গেছে যে উনি অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমাই বসছি, আমার দরজা নক করে শুয়েছি আমি আমার আব্বা আমার রুমে। তো মিঠু ভাই ভাবলো যে ওনার সাথে কেউ ঠিক 3টার দিকে হবে এরকম, যে কেউ ওনার সাথে কোনো একটা মেয়ে শুয়েছে। তো উনি যখন মানে এক সাইডে শুয়েছে, তো যখন উনি মুভ করছে দেখে যে ওনার পাশে একজন মেয়ে আছে। তো প্রথমবার উনি তন্দ্রা লেগেছে, বুঝতে পারে নাই। হুম হুম। নেক্সট বার যখন আবার মুভ করে দেখে যে মেয়েটা নাই, খুব ফাস্ট আমার রুমের দিকে চলে গেল। হুম হুম। তো উনি আবার আমার নক করছে, আমি দরজা খোলার পরে বলতেছি যে ভাই কি সমস্যা? তো বলতেছি এরকম তো মনে হলো ভাই যে আমার সাথে আমি কোন মেরে জড়াই ধরছিলাম। তো এটা আমরা আর কারো কাছে শেয়ার করিনি। উনি যাওয়ার পরে আমার বলছিল যে সকালবেলা যে আপনার এই বাসার সমস্যা আছে। হুম। তো এরপরে আর উনি আমার সাথে থাকে না কখনো আচ্ছা। বাসার রাতে। মানে তো- এটা কি ভয়ে থাকেননি? হ্যাঁ, ভয় থাকে না অ্যাকচুয়ালি, হইতে পারে আচ্ছা। যে ভয় থাকে না। উনি Okay. বলছে যে এখানে সমস্যা আছে। তো আচ্ছা। আমিও প্রথম থেকে এই জিনিসটা ওয়াচ করার পর থেকে আমি ভয় পাই, সত্যি কথা যে আমি ভয় পাই। আর যখনই আমি বাসায় থাকি, একা থাকি, তখন আমি রাত্রে থাকলেও আমি অলওয়েজ আমি লাইট অন থাকে আমার রুমে, আচ্ছা। আমি রাত্রে বন্ধ করি না, লাইট Okay. অলওয়েজ অন। তো সেকেন্ড যে ঘটনাটা হইলো যে এর ভিতরে আমার ওয়াইফ আবার বাবার বাড়ি থেকে আসে। জি। তো ও রুমে ও শুয়ে আছে। হুম হুম। শুয়ে থাকার পর আমি ওই দিন সম্ভবত বার্সার খেলাই ছিল, আমি আমার ছোট ভাই নিয়ে আমি ডাইনিং স্পেসে দেখতেছি খেলা। এক পর্যায়ে আমার ওয়াইফ খুব চিৎকার, সে সবসময় আমার আপনি করে বলে, কিন্তু ওই দিন আমার খুব নাম ধরে ডাক দিছে, এই পিন্টু বলে ডাক দিছে অনেক জোরে। হুম হুম। তো আমি দৌড়া গেছি, যাওয়ার পরে তখন সে আমার বললো যে আমি একজনকে দেখলাম যে আমার পাশে সামনে দাঁড়ায় আছে, আমাদেরকে তাকায় আছে, খুব কালো কুচকুচে একটা অবয়ব মানুষের মতো, কিন্তু বোঝা যায় নাই যে কি আসলে। তো আমি আবার লাইট অন করে বললাম কিন্তু কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে, তারা একসাথেই থাকি। আমরা খেলা শেষ করলাম, একসাথে থাকলাম। তারপরে একদিনের ঘটনা যেটা, আমি শুয়ে আছি, তো মনে হলো যে আমার বারান্দা থেকে হাঁটতে হাঁটতে একটা কালো কুচকুচে একটা অবয়ব, এটা আমি বুঝতে পারিনি যে এটা মেয়ে কিনা, কিন্তু আমি দেখতেছি যে আমাদের আগে আসতেছে। অলরেডি তখন রাতে 3টা 3:30 বাজে, আমার ওয়াইফ অলরেডি ঘুমে, আর আমি তখন জাগনা ছিলাম। কিন্তু আমি বলতে পারছিলাম না যে আমি কিছু দেখতেছি, মানে অলরেডি আমার ওই শক্তিগুলো নাই আমার শরীরে যে আমি বলবো। আমি এত ভয় পেয়েছি যে আমি বলতে পারছি না। ও আমার সাথে আমার হাত লাগাও ছিল, যে কোনো বোবাই ধরবে এরকম কিছু না। ওই অবয়বটা আমার প্রথমে ওর হাতটা চাপ দিয়ে আমার নাকের উপরে ধরছে, ধরার পরে নাকের উপরে ধরে হুম। অবয়বটা আমার নাকের উপরে চাপ দিয়ে ধরে, তারপর আমার মুখের উপরে, ঘাড়ের উপরে, মানে বুকটার উপরে বসার চেষ্টা করে। বুকটার উপরে বসছেও, তো আমি অনেক চেষ্টা করছি আমার নিজে সারানোর জন্য, কিন্তু আমি এক পর্যায়ে যে 1-1.5 মিনিট পরে আমার ওয়াইফ তখন আমার ধরছে, আমি ওরে বললাম যে আমি চিৎকার দিয়ে উঠছি, তখন আর ওই জিনিসটা আমি আর দেখিনি। তো পরবর্তীতে যখন আমি বললাম যে এরকম এরকম আমি দেখছি যে একটা কালো কিছু আমার ভর দিয়ে আমার মুখের উপরে বসছে, আমার মুখের উপরে বসছে, তো ও এটা বললো যে আমি এই জিনিসটাই আমি দেখছিলাম। ও এই জিনিসটা দেখছে, কালো অবয়বটা দেখছিল যে ওর সামনে দাঁড়ায় আছে। জি। তারপরে? তারপরের ঘটনা যেগুলো দেখা যাচ্ছে যে জুলাই মাসের দিকে আমার আব্বা আমার আমি চলে আসছি সিআরপি থেকে, ওখানে ট্রিটমেন্টটা আমার কাছে পছন্দ হয় নাই, যে কারণে আমার বাসায় নিয়ে আসছি। আমার আব্বা আমাকে, ছোট ভাইকে বাসায় নিয়ে আসি। বাসায় নিয়ে আসার পরে তো আমরা ওইরকম রেগুলার থাকা শুরু করি নতুন বাসাটায়। তো এবার শুরু হয় মার সাথে প্রবলেমটা। মার সাথে কি প্রবলেম রইতেছে, মা দেখা যাচ্ছে যে সন্ধ্যার দিকে একটু আগ দিকে যদি রেস্ট করতেছে, যদি ঘুমায় থাকে, আমার ডাক দিতেছে একজন মহিলা। আর আম্মা যেটা দেখছে যে মহিলাটা ওনার কাছে খুব স্পষ্ট দেখছে যে এই মহিলাটা ওনার দিকে তাকায়, খুব বিদঘুটে একটা হাসি, মানে একটা ভৌতিক হাসি, দেখলেই অনেকে ভয় পাবো যে এই হাসিটা দিয়ে ওনার ডাক দিতেছে, এই হুট, মানে যখনই রেস্ট করে যে এই হুট বলে আর কি ডাক দেয়। তো এর ভিতরে যে ঘটনা হয় যে 2 মাস আগে আমার আম্মা আব্বা এক রুমে শুয়ে আছে। তো রুমটা দেখা যায় অনেক সময় গরম হইলে মা দেখা যায় ফ্লোরিং করে, ঠান্ডার জন্য একটু ফ্লোরিং করে, কিন্তু যে জায়গাটা ফ্লোরিং করে ওই জায়গাটা থেকে বারান্দায় যাওয়া আসা করা যায়। তো আমার মনে হলো যে ওই অবয়বটা সম্ভবত এই লাইনটা ইউজ করে, যে বারান্দায় যাওয়া আসার পথে বাধা পড়লে এই জন্য ডিস্টার্বটা করে, আমার কাছে মনে হয়েছে। আসলে এটা কোনো ভিত্তি নাই, কিন্তু আমার কাছে মনে হলো আম্মা যখন শুইছে, তো শোয়ার পরে আমাকে অনেকভাবে ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করার পরে এক পর্যায়ে আমার পায়ের নিচে একটা মানে কাঠের চেয়ার ছিল। তো কাঠের চেয়ারটা মনে হয় না যে মানুষ ছাড়া কেউ তোলা অসম্ভব একটা ব্যাপার, ওই চেয়ারটা তুলে ওনার পায়ের উপর ফেলে দিছে। আর আমি আমার রুম থেকে শুনতেছি যে ওইটা খুব বিদঘুটে একটা সাউন্ড করে। আমাকে একজন মানুষ যখন রাগ হয় নাকে মুখে যেমন একটা সাউন্ড করে,
সে সাউন্ড করলেই আমার উপরে মানে এরকম একটা সাউন্ড আমি পাচ্ছি। তো আমি একটা জিনিস মিসিং করছি, প্রথমবার যেটা আমি যখন এটা বুঝতে পারলাম যে এরকম কিছু, যে আমার ভাইয়ের রুম যেটা মানে যে রুমে ও থাকে জি। সেই রুমে জানলাটা একটা ভাঙা আছে, একটা জানলা ভাঙা আছে, একটা কাঁচ ভাঙা আছে, ওইখানে আমি বসা আছি। তো প্রথম যেদিন আমি যেটা ফিল করছি সেটা মানে অনেক মানে রাগান্বিত একটা কণ্ঠে, যে সেই নিঃশ্বাস প্রশ্বাস নিতেছে আমার পিছন দিক থেকে। আমি জানলার পাশাপাশি বসছিলাম, মোবাইল ইউজ করতেছি, তো একটা গরম বাতাস আমার ঘাড়ে লাগে। ঘাড়ে লাগার এক পর্যায়ে ওই সাউন্ডটা হয়, আমি মানে ভয় পাইছি, আমার শরীরে পশম টসম ঘাড়ে গেছে। তো দৌড় দিয়ে আমি ডান দিকে আব্বা আমার রুমে চলে যাই। তখন আমার ফ্রেন্ড আতিক ছিল, ও বলে যে ভাই আপনি এক কাজ করেন, যেহেতু ভয় পেতেছে আমরা অনেকদিন ধরে, আপনি এই কাজটা করেন যে কোরআন শরীফ নিয়ে আসে ওই যে পাশের রুমে থেকে, যে এটা আপনি এই রুমে রাখেন, যেহেতু এই রুমের সমস্যাটা হইতেছে। আর এই রুমের এই ভাঙা কাজটা দিয়ে ওই মহিলাটাকে ওই অতটুকু ফাঁকা জায়গা দিয়ে আমার আম্মা দেখছে মহিলাটা ভ্যানিশ হয়ে যেতে, ওইখান থেকে বের হয়ে গেছে বাইরে। আর আচ্ছা। হ্যাঁ, আতিক যে কারণে আমার বাসায় থাকে না, সেটার কারণ আমি গত কয়েকদিন আগে ফাইন্ড আউট করছি। ও আমাকে বলে যে ভাই আমি যেটা দেখছিলাম আপনার বাসায়, এই জন্য আমি আপনার বাসায় আর যাই না। ওর রিকোয়েস্ট করলে আমার সাথে থাকতে চায় না। তো ও দেখছে যে আমার ভাইয়ের জানলাটা থেকে একটা শাখা সিঁদুর পর একটা হিন্দু মহিলা টাইপের, যেহেতু শাখা সিঁদুর পড়ছে অবশ্যই সে হিন্দু টাইপেরই হবে, একটা মহিলা ওই শূন্য পাশে সে হাইটা চলে যেতেছে, মানে ক্রস করে গেল, 3টা জানালা পরপর ক্রস করে গেল। এমনকি তার দিকে সেম ভাবে আমার আম্মার দিকে যেভাবে হাসি দিয়ে তাকাইছে, সে ওইভাবেই সে ভয়ানক ভাবে হাসি দিয়ে আতিকের দিকে তাকাইছিল। তো আতিক এরপর থেকে থাকে নাই। লাস্ট 3 দিন আগে ওর আমি রিকোয়েস্ট করছি, আমার ওয়াইফ ছিল না, যে আমি একা ভয় পাইতেছি, তুই এক কাজ কর আমার সাথে থাক। সে থাকে নাই। তো আমি আমার সাথে রুমে আমার মতো আমি থাকা শুরু করতেছি। তো এখন পর্যন্ত এই বাসাটায় মূল সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো হলো যে আপনার বিভিন্ন ধরনের নুপুর সাউন্ড পাচ্ছি, প্লাস আমরা বিভিন্ন ধরনের হাড়ি পাতিল গুলো নাড়াড়ি শব্দ পাচ্ছি। তারপর আপনার শব্দগুলো হচ্ছে আপনার 3টা থেকে 3:30টার ভিতরে, 3:30টার ভিতরে শব্দগুলো হয়। আর প্রত্যেক দিনই কোনো না কোনো নতুন ভাবে কাউরে ভয় দেখানোর চেষ্টা করছে। আমার বাসায় যারা থাকছে আজ পর্যন্ত সবাই এটা এক্সপিরিয়েন্স করছে। ওকে, হ্যাঁ। সো দিস ইজ তো আর আমার আব্বার ব্যাপারটা হলো যে উনি খুব সিনসিয়ার লোক, যে উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ার। তো ওনার কোনো কিছু ভুল হওয়ার কথা না। ওনাকে আমি চেষ্টা করছি অনেক কিছু ভাবে জিজ্ঞেস করা যে আব্বা আপনি কিছু দেখছেন কিনা, যে হয়তো এটার কারণে হইতে পারে। তো এই বাসার একটা কাহিনী আমি যেটা জানতে পারছি, যে আমাদের আগের ভাড়াটিয়া যে ছিল উনিও মর্গেজ টাইপের নিছে, একটু কমে বাসা ভাড়া নিছে। তো ওনার আব্বাও প্রথম মাসে ঢোকার পরে ব্রেন স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করার পরপরই কিছুদিন পরে মারা যায়। এই ব্রেন স্ট্রোক ওনার বাবাও করে? ওনার আব্বা করছেন। তখন নিশ্চয়ই আপনার ফার্স্ট টাইম রিয়ালাইজ করতে পারলেন যে এটা আসলে হ্যাঁ, এটা জানার পরে আমি করছি, মানে নরমাল কিছু না, মানে আপনার বাবার যেটা যে ব্যাপারটা ঘটেছে এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে তার জীবনেও ঘটলো। তো ভাইয়া সবচেয়ে মানে সন্দেহজনক ব্যাপার যেটা বাড়িয়ালি যার সাথে কন্ট্যাক্টটা হয়েছে আমাদের, উনি কিন্তু কিছুদিন পরেই বাসাটা লিভ করছে। তো কি কারণে কিছু বলে নাই, কোনো ভাড়াটিয়া বলে যায় না এখন পর্যন্ত। তো ওনার মাধ্যমে জানি নাই, কিন্তু এটা আমি আরেকজনের কাছ থেকে জানতে পারছি যে সম্ভবত আমার রুমে বা আমার আব্বার রুমে যে কোনো একজন মানে মেয়ে ফাঁসি নিয়েছে এর আগে, এটা হইতে পারে। তো আব্বাকে জিজ্ঞেস করার পরে আব্বা তো স্পিচ চলে গেছে ব্রেন স্ট্রোকের পরে। তো আমি নিউরোসায়েন্সেও দেখাইছি, অনেক ডাক্তারই বলছে এত বড় ব্রেন স্ট্রোকের পরে মানে বাঁচার সম্ভাবনা থাকে না, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে মারা যায় বা বিছানায় পড়া যায়। কিন্তু আমার আব্বা আল্লাহ চাইছেন ভালো আছেন, যে বিছানায় পড়ে যায়নি, স্পিচটা ভালো মানে চলে গেছে। তো এই জন্য আর কি আমি মানে খুশি যে উনি বিছানায় পড়ে যায় না। কিন্তু আমার মনে হয়েছে যে উনি কিছু দেখছেন ওই দিন, ওই সময়টা দেখার পরে হয়তো উনি ভয় পাইছেন। আর ওনার কোনো ব্যাপারে কোনো ভুল না, আমি ছোটবেলা থেকে উনি কখনো দেখি নাই যে কোনো কিছুতে ভুল করছেন অফিসে যাওয়ার সময়। তো উনি খুব ভোরবেলায় উঠছেন, রেজিস্টারটা মানে পরপরই উনি ভোরবেলা উঠছেন। তো অফিসে চলে যখন যায় ওনার মানিব্যাগ ভুল হওয়ার চান্স নেই। আর ওনার মানিব্যাগ আমরা কখনো ধরি নাই, বা উনি মানিব্যাগ ফেলাই যাবেন না কখনো। না ঠিক আছে, আমি সেটা বুঝতে পেরেছি, বাট আপনাদের ওই বাসাটায় প্রবলেম আছে এটাই বলছেন। আপনার ওয়াইফ আছেন, তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, এবং জাস্ট এটা ঘুরিয়ে দিলে হবে। আমি জাস্ট একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনিও সেম বাসাটাতে আছেন। তো আমি জানতে চাই যে এই বাসাটায় আপনি কি কি আসলে আগে আপনার নামটা জানি আমরা সবাই। হ্যালো লিসনার্স, আমি তুলি, পুরোনো পল্টন থেকে আসছি। জি, আপনার নামটা তো শুনলাম আমরা, এখন জিজ্ঞেস করছি যে একই বাসায় আপনিও আছেন। তো এই বাসাটায় বেসিক্যালি আপনার কি কোনো ধরনের কোনো প্রবলেম হয় কখনো, বা হয়েছে কখনো আপনার কোনো প্রবলেম? হ্যাঁ জি ভাইয়া, আমার যখন আমার শ্বশুর স্ট্রোক করে, উনি সাভারে চলে যায়, সেক্ষেত্রে বাসায় প্রথম কিছুদিন আমি একাই ছিলাম, যার কারণে প্রথম থেকে আমি এটা এক্সপিরিয়েন্স করেছি যে মনে হতো যে ঘরের মধ্যে কেউ এই রুম থেকে ওই রুমে হেঁটে চলে যাচ্ছে। তো যার কারণে আমার মনে হতো যে আমার এটা ভুল হতে পারে, আমার মনের ভুল। যার কারণে আমি প্রথম কিছুদিন এটা দেখার পরেও নিজে মানে বুঝিয়েছি যে এটা ভুল দেখেছি। যখন রেগুলার এটা হচ্ছে তখন আমার মনে হলো যে না, এটা আসলে আমার মনের ভুল না। কারণ যদি মনের ভুল হয় এটা প্রতিদিনই হবে না। দুপুরে যখন আমি শুয়ে থাকি সেক্ষেত্রে আমার মনে হচ্ছে এই রুম থেকে জানালা দিয়ে কিছু একটা ভেসে দৌড়ে রাউন্ড মানে চলে গেল খুব দ্রুত। ঠিক সেভাবে রাতে যখন আমরা শুয়ে থাকি, আমার হাজবেন্ড আসার পর রাতে যখন শুই, দরজাটা নক করে শুই, সেক্ষেত্রে রাত্রে মনে হয় যে লক করে শুই। হ্যাঁ, লক করে শুই। যার কারণে সেক্ষেত্রে মনে হচ্ছে যে রাত্রেবেলায় কেউ একবার কি দুইবার জাস্ট নক দিয়ে যদি নক করে, যেরকম একটা সাউন্ড, হ্যাঁ নখ দিয়ে যদি দরজার সাউন্ড করে, সেক্ষেত্রে সেরকম একটা সাউন্ড আমরা দুজনেই শুনতে পাই। সেক্ষেত্রে প্রতিদিনই রাতে হচ্ছে, এখনো হয় মাঝে মধ্যে প্রায়, কিন্তু ইদানিং কম হচ্ছে। হ্যাঁ, জেগে উঠি, বাট দরজাটা আমরা খুলি না, কারণ আমরা জানি বাসায় কেউ নেই। আমার মা বাবা, আমার দেবর যে ছিল সেও ছিল না, আমরা দুজনেই থাকি। এটা কি বাইরের কোনো দরজা নাকি একদম আমাদের রুমের দরজাটা? তার মানে ভেতরে, বাসার ভেতরে, বাসার ভেতরেই সে নক করে, যার কারণে আমরা দরজাটা আমরা বুঝতে পারি যে আসলে সেরকম কিছু, যার কারণে আমরা কখনোই দরজা খুলি না।
রাতে এরকম ফার্স্ট যেদিন আমরা সাউন্ডটা পাই, আমরা দুজন শুয়ে আছি ঘুমের মধ্যে, দুজনেই ঘুমাচ্ছি, হঠাৎ করে মাথার কাছে কেউ একজন জোরে নিঃশ্বাস নিচ্ছে, মানে খুব রাগান্বিত ভাবে নিঃশ্বাস নিয়ে দুজনে ঘুম ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি ওকে বলতেছি, ও আমাকে বলছে কোনো শব্দ পাইছো? আমি বলি হ্যাঁ পাইছি। আমি থাক চুপ থাকেন, কিছু করা দরকার নেই বা কিছু বলার দরকার নেই, কারণ এখানে আমাদের কিছুই করার নেই, আমরা দুজনেই বাসায় আছি, ভয় পাচ্ছি ঠিকই। সেক্ষেত্রে আমি বলতে, ও আমার বলতেছে আচ্ছা ঠিক আছে লাইট জ্বালিয়ে শুই আমরা। তো আমরা দুজনেই লাইট জ্বালিয়ে শুই। এরকম প্রতিদিনই হচ্ছে। দুপুর টাইমটাতে যখন আমি বাসায় একা থাকতাম, শুয়ে থাকি, এখনো হয় সেটা, যখন শুয়ে থাকি 2টা কি 3টার দিকে দুপুর বেলায় 1 কি 2 সেকেন্ড সময় মনে হবে যে খুব একটা পাওয়ারফুল একটা আতর অথবা ফুলের কোনো ঘ্রাণ জাস্ট 1 কি 2 সেকেন্ড থাকবে ওই রুমটাতেই, ওই জায়গাটাতেই, বারান্দা দিয়ে আমার বাসার। সেটা কি প্রতিদিন একই সময়? প্রতিদিনই একই সময় হচ্ছে। কিছুদিন যাবত এখন কম হচ্ছে, বাট এতদিন রেগুলার যখন বাসায় কেউ ছিল না, রেগুলার প্রতিদিনই একই টাইমে একই মানে যে গন্ধটা সেটা আসতো, বাট এখন সেটা হচ্ছে না। তো একদিন রাতে আমার হাজবেন্ড ও রাতে প্রায় খেলা দেখে, সে বলেছে, তো আমার দেবর আর ও সামনের রুমে খেলা দেখছে, ড্রয়িং রুমে বসে, আমি আমার রুমে একাই শুয়ে আছি, লাইট নিভিয়ে শুয়েছি। একা থাকা সত্ত্বেও আমি লাইট নিভাইছি, কারণ লাইট না নিভাইলে আমার ঘুম আসে না। তো অন্ধকারের মধ্যে হঠাৎ করে আমার চোখ খুললো, মানে কেন আমার ঘুম ভাঙলো বুঝলাম না আমি, বাট স্বপ্নে কিছু দেখিনি, এমনি ঘুম ভাঙার পরে আমি তাকাই, আমার মাথা মানে সামনে দেখি যে কিছু একটা খুব কালো অবয়ব কিছু একটা তাকিয়ে আছে, যেটা কিনা আমার দিকে খুব রাগান্বিত ভাবে বড় বড় চোখে দাঁত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেটা দেখে আমি মানে খুব ভয় পেয়ে যাই। যেটা আমি দেখেছি, আমি যদি মানে হয়তো আপনারা বুঝতে পারছেন না, খুব ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকিয়ে আছে হাসি দিয়ে। তো আমি আমার হাজবেন্ডকে কখনো নাম ধরে ডাকি না, সেদিন ভয়ে আমি খুব জোরে নাম ধরে ডাকছি, যেটা কিনা শোনা ওনার কথাও না, মানে এত জোরে আমি ডাকছি উনি শুনেছে, কারণ খেলা দেখতেছে সাউন্ড অনেক দেওয়া, টিভির সাউন্ড অনেক জোরে দেওয়া ছিল। এই রুম থেকে সামনের রুমে এত জোরে চিল্লেছে, উনি দৌড়ে আসছে, দৌড়ে এসে পরে আমাকে বলছে কি হয়েছে কিছু। তো আমি তখন ওকে রাতে কিছু বলিনি, পরে সকালে আমি ওর সাথে শেয়ার করি এটা। সেদিন আমি ফার্স্ট লাইভ কিছু একটা দেখেছি, বাট এমনিতে প্রতিদিনই আমি দেখতেছি এই রুম থেকে এই রুমে কিছু একটা দৌড়ে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে বাসাটায় আছেন আপনারা, এই বাসাটায় সবচাইতে অনেক কিছু এক্সপেরিয়েন্স করছেন, কিন্তু সবচাইতে কোন জিনিসটা বেশি ভয় লাগে, যেটা আপনি টলারেট করতে পারেন বা যেটা আপনি চান যে এখনই বন্ধ হয়ে যাক, এরকম কি আছে? যেটা কারণ এই জিনিসটাই বেশি দেখি, যেটা কিনা চোখের সামনে থেকে চলে যাচ্ছে, দৌড়ে দিয়ে কিছু একটা চলে যাচ্ছে। এটা কেমন দেখেন? শেপ দেখেন? কোন শেপ একটা মানে ছায়া, যেরকম যদি আপনি যদি দেখেন যে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে আলোর অপোজিটে যে একটা ছায়া দাঁড়িয়ে থাকে, অন্ধকার একটা ছায়া, ঠিক সেরকম একটা ছায়া লম্বা কিছু একটা। এই রুম থেকে এই রুমে আমাদের একটা জানালা আছে ড্রয়িং রুমে, সেই ভাঙা জানালাটা কাঁচ ভাঙা বলেছে আমার হাজবেন্ড, তো সেই জানালা দিয়ে কিছু একটা দৌড়ে চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, এই জিনিসটা দেখা যায়। এটা খুব বেশি দেখা যায়, এটা সবাই ফেস করে। আমার বাসায় যারা আমরা 5 জন মেম্বার আছি, সে 5 জনই দেখি। ওকে, সো আপনারা সবাই প্রত্যেকে এই জিনিসটা দেখেন? হ্যাঁ, মাঝে মধ্যে দেখি, প্রায় আপনার রাত্রেবেলায় প্রায় দেখি নুপুর পরে কেউ একজন হাঁটতেছে, নুপুরের শব্দ দেখা যায় না কি হাঁটতেছে, বাট নুপুরের শব্দটা পাওয়া যায়। ওকে, সো এই হচ্ছে ঘটনা। নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার, হ্যালো রাসেল ভাই। হ্যালো, আমি শেরপুর থেকে এসেছি, আমি বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটি সিসি ডিপার্টমেন্টে আছি। ওকে, চলে যায় আপনার ঘটনায়। ঘটনাটা ঘটে আমার বাবার সাথে। বেসিক্যালি আমি যখন ক্লাস 2তে পড়ি, তার মানে আজকে থেকে প্রায় 12 বছর আগের ঘটনা। আমার বাবা আমার ফ্যামিলিতে সবচেয়ে বড় ছিল, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। জি, বলে রাখা ভালো, আমাদের মানে দাদার যে মানে প্রপার্টি ছিল সেটা দেখাশোনা আমার বাবাই করতো। তো বেসিক্যালি সারাদিন কাজকর্ম শেষে, সবকিছু দেখাশোনা করা শেষে আমাদেরকে নিয়ে আমার বাবা মা সহ আমরা নানু বাড়িতে বেড়াতে যাই। তো আমাদের বাড়ির রাস্তাটা হচ্ছে এরকম, আমাদের বাড়ি থেকে নানু বাড়ির রাস্তাটা হচ্ছে 1 কিলোমিটার দূরত্ব, যেখানে 1/2 কিলোমিটার আমাদের মানে মাটির রাস্তা ছিল, আর 1/2 কিলোমিটারের মতো ছিল মানে মেইন রোড। তো আমরা মেইন রোডে উঠতে হলে আমাদের 1/2 কিলো রাস্তা মানে পায়ে হেঁটে যেতে হতো। তো ওইখানে মানে যেখানে পায়ে হেঁটে যেতে হতো সেখানে একটা জঙ্গল ছিল, সেখানে মাঝে মধ্যে কিছু অস্বাভাবিক কার্যকলাপ করতো, যেমন কিছু দেখা যেত শ্যাডো বা কিছু আওয়াজ আসতো, কিংবা মাঝে মধ্যে দেখা যেত যে মানে কোনো একটা আগুনের ফুলকি হঠাৎ করে জ্বলে উঠতেছে। তো আমরা সন্ধ্যা 7টার দিকে রওনা হই আমার নানু বাড়ির উদ্দেশ্যে। তো যেতে বেশিক্ষণ লাগে না, তারপরে আব্বু রাতে খাওয়া দাওয়া করলো অ্যান্ড নানার সাথে গল্প করা শেষে বাড়িতে চলে আসলো, আসার সময় আর কি। তো তখন রাত বাজে 11:30। আব্বু আমাদের নানু বাড়ি থেকে রওনা দেওয়ার পর মানে যখন মেইন রোডটা ক্রস করে মাটির রাস্তায় নামতে যাবে, তখন কিছু কুকুর লাইক মানে কিছু আওয়াজ করতে থাকলো, আব্বুকে দেখে রাগান্বিত হয়ে বা এরকম টাইপের কিছু। তো আব্বু কি করলো, এগুলোতে ভয় পাইতো না যেহেতু, তাই মানে একটা গাছের ডাল ভেঙে আব্বু কুকুরগুলোকে তাড়িয়ে দিতে লাগলো। তো এক পর্যায়ে কুকুরগুলো সব চলে গেল এবং আব্বু মানে ওই রাস্তায় মানে যাওয়া শুরু করলো। রাস্তাটার বর্ণনা হচ্ছে এরকম যে মানে রাস্তার এই মাথায় কিছু বাড়িঘর, আর আমাদের বাড়িঘরটা যেখানে সেখানে বাড়িঘর, মাঝখানে 1/2 কিলোমিটারের মধ্যে আর কোনো বাড়িঘর নাই, মাঝখানে শুধু একটা জঙ্গল, আর জঙ্গলের পাশে একটা পুকুর ছিল। তো পূর্ণিমার রাত ছিল, আব্বু আস্তে আস্তে
মানে আমাদের বাড়িতে যাইতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পর আব্বু কিছু একটা মানে নোটিস করতে পারে যে পুকুরের পাশে কোনো একটা কিছু শুয়ে আছে, স্লাইক সাদা কাপড় চোপড় পরে লাশের মতো করে। তো আব্বু ভাবছে হয়তো বা পূর্ণিমার রাত কোনো একটা রিফ্লেক্ট বা এরকম কিছু পড়ছে রাস্তার উপরে, এর জন্য এরকম লাগছে। দেন আব্বু আস্তে আস্তে মানে এগোতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে যখন এই জঙ্গলটার পাশে যায় এবং মানে মোড়টা ঘুরে, তখন দেখতে পারে যে আসলে একটা লাশ একটা খাটিয়ার উপরে শুয়েছিল, যেটা মানে পুরো রাস্তাটা ব্লক করে ফেলছিল। তো আব্বু বেসিক্যালি একটু ভয় কম পায়, তো ভাবলো যে এই রাস্তাতে তাহলে যাই দরকার নেই, অন্য একটা রাস্তা বেছে নিই আর কি। তো অল্টারনেটিভ আরেকটা রাস্তা ছিল, সেই রাস্তায় আব্বু মানে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু সেম প্রবলেমটা আব্বুর সাথে ঘটতে থাকলো, রাস্তার মধ্যে লাশ এরকম কিছু একটা। তো আব্বু ভাবলো যে এই রোড দিয়ে যদি যায় তাহলে একটা নদী পড়বে, যেখানে আরো ঝামেলা হতে পারে, নদীর মধ্যে অনেক ঘটনা ঘটতে পারে। সো আব্বু ভাবলো যাই হোক এখান দিয়ে যেতে হবে আমাকে। সো আগের যে রাস্তাটা ছিল সেখানে ফেরত আসলো আর ওই দিক দিয়ে যেতে শুরু করলো। কিন্তু ওই জঙ্গলটার সামনে যখনই গেল তখনই ওই লাশটা আব্বুর সামনে পড়লো। আর তখন আব্বু মানে খুব একটু ভয়ই পেলো যে আসলে বারবার একই জিনিস রিপিট করতেছে। তো আব্বু বলে রাখা ভালো যে স্মোক করতো, টেনশনের কারণে হয়তো বা পকেট থেকে একটা সিগারেট বের করে মানে সিগারেটটা লাগালো। তো রাসেল ভাই, এটা আসলে যতটুকু জানি যে মানে আগুন দেখলে এরা মনে হয় মেবি ভয় পায়, এটা জানতো আর কি। তো যখন মানে আব্বু সিগারেটটা ধরালো, কিছুক্ষণ পরে লাশটা একটু সরে গেল এবং আব্বুর যাওয়ার জন্য রাস্তা মানে যাওয়ার জন্য হেঁটে যাওয়ার জন্য যতটুকু রাস্তা ততটুকু আব্বু জায়গা পেল। তো যখনই সুযোগ পেল আব্বু তখন মানে তাড়াতাড়ি করে চলে গেল, যেখানে একটা সেচ পাম্প ছিল ওইখানে গিয়ে দাঁড়ালো। তারপরে সেই শ্যাডো বা লাশটা যেটা, সেটা মানে আব্বুকে বলতেছে যে তোর মার দোয়ার কারণে আজকে বেঁচে গেলি, তো তুই যা, তোর সাথে কোনো এক সময় আবার দেখা হবে। তো নর্মালি আব্বু চলে আসলো বাড়িতে এবং যেহেতু মানে মোটামুটি ভয় পাইছে আর আব্বু একটু দূরে ছিল, মানে দাদার ঘরের চেয়ে আমাদের ঘরটা একটু দূরে ছিল। তো এখানে আসার পরে রাত তো অনেক হয়েছে, প্রায় 12:30 বাজে। তো আব্বু আসলে কারোর সাথে ঘটনাটা শেয়ার না করে ঘুমিয়ে পড়ে। তো মাঝরাতে হঠাৎ করে আব্বুর মানে ঘুম ভেঙে যায়, সেটাও আম্মুর ডাকে। তো আম্মু মানে আম্মুর মতো দেখতে একজন মহিলা, ঠিক যে কাপড়ে আম্মু নানু বাড়ি গেছিল সেই কাপড়টাতেই সেম ভাবেই আব্বুকে ডাকতেছে বাইরে যাওয়ার জন্য, বাইরে থেকে। তো আব্বুর আর মানে প্রিভিয়াস যে ঘটনাগুলো সেগুলো মনে নাই কিছুই। তো আব্বু অনুকরণ করতে লাগলো ওই মহিলাটার, যে চলো বাইরে যাবো। আব্বু বলছে ওকে চলো। তো টিউবওয়েল অনুসরণ করতে লাগলো। জি জি। আব্বু আসলে মানে টিউবওয়েল পাড়ের কাছাকাছি গিয়ে আম্মুকে বললো যে আচ্ছা তুমি যাও, আমি একটু সিগারেট খাবো। তো আম্মু বললো যে না, তুমি আমার সাথে চলো, আমি টিউবওয়েল পাড়ে যাবো না, আমি আসলে জঙ্গলটাতে যাবো একটু। তাহলে এত রাতে জঙ্গলে? বলছে হ্যাঁ দরকার আছে। তো আব্বুর হঠাৎ করে মনে হলো যে আম্মু তো আসলে জঙ্গলে যাওয়ার কথা না, এবং সে তখন মানে আগের যে রাতের ঘটনাটা সেটা মনে করতে লাগলো, আসলে পুরোটাই মনে পড়ে গেল আর কি। তো আব্বু আস্তে আস্তে ব্যাক স্টেপ নিচ্ছিল, তখন মানে ঘরের মধ্যে এসে দরজা লাগিয়ে দিল এবং প্রচন্ড ভয় পেল, যে কারণে বাইরে আর গেল না বা কাউকে ডাকও দিল না। তারপরে সারা রাত জেগেছিল। তো শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ে, সকালবেলা উঠে প্রচন্ড জ্বর থাকে, আমাদেরকে খবর দেওয়া হয়, আমরা আসি। ঘটনাটা এইখানে থেমে গেলে হয়তো বা ভালো হতো, এর চেয়ে বেশি খারাপ কিছু হতো না। বাট রাসেল ভাই, এর চেয়ে আরো অনেক বেশি খারাপ ঘটে যখন আমার আব্বুর দিনের বেলায় প্রচন্ড জ্বর আসে, এমন জ্বর যে তার শরীরটা মানে জ্বরে পুরো পুড়ে যাচ্ছে এরকম কিছু। তো ওইখানে যে স্থানীয় মেডিকেলের যে মানে ভিলেজ ডক্টরগুলো আছে, ওনারা এসে ট্রিটমেন্ট করে, কিন্তু ওনারা মানে কোনোভাবেই জ্বরটা কন্ট্রোল আনতে পারে না। তো আমাদের যে টাউনে যে মানে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া হয়, কিন্তু আমার একটা দাদা ছিল, উনি অনেক বড় মাপের কবিরাজ ছিল, যে আসলে মানে বললো যে না, আসলে নিয়ে যাওয়ার দরকার নেই, আমি একটু ঝাড়ফুঁক করে দেখতে চাই যে আসলে কি হয়েছে। তো দাদা আসলে ওনার, আমি যতটুকু শুনছি, ওনার 7টা জিন ছিল, 7টা পুরী ছিল। ইভেন উনি ওগুলা দিয়ে পরীক্ষা করে দেখলো যে এই টাইপের কিছু ঝামেলার জন্য আসলে জ্বর আসে। আব্বুর উপরে ওইটার প্রতিক্রিয়াটা তখনও ছিল। তো উনি ঝাড়ফুঁক করলো, ঝাড়ফুঁক করার পরে কিছু দিল, দেওয়ার পরে ওনার আব্বুর জ্বরটা আস্তে আস্তে কমে যেতে লাগলো। এবং মানে আশ্চর্যের বিষয় হচ্ছে রাসেল ভাই, যে মানে 10 মিনিটের মধ্যে আব্বুর শরীরে পুরো জ্বর নাই, সব জ্বর উধাও। আর আব্বু মানে রাতের ঘটনাটা দাদাকে বললো। দেন দাদা সবকিছু শুনে একটা তাবিজ দিল। তাবিজটার উপকরণ ছিল এগুলা: একটা সাদা হাঁস যেটার রক্ত, একটা সাদা কবুতর যেটার রক্ত, আর একটা সাদা মোরগ যেটার রক্ত, 3টার রক্ত মিশ্রণ করে ইভেন আর কিছু উপকরণ ব্যবহার করে একটা তাবিজ তৈরি করলো। ঠিক আছে।